এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল্লাহ ইন্দুস্টেগোদার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রবাসীদের গল্প নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যে বিষয়টা কিনা প্রবাসীদের আসলে জীবন কিভাবে চলে এবং কিভাবে আসলে প্রবাসীদের লাইফ লিড করে, এই পুরো বিষয়টা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার সাথে আছে আমাদের প্রিয় একজন চেনা পরিচিত মুখ, শফিক ভাই। তো প্রথমে তার পরিচয় থেকে আপনাদের সাথে প্রত্যেকটা বিষয় জানার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করা যায়। আসসালামু আলাইকুম। প্রথম হচ্ছে আপনার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম। আমার নাম শফিকুল ইসলাম। আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। আচ্ছা, কত বছর যাবত প্রবাসে আছেন? আমি 2007 থেকে 2025 কন্টিনিউ, অ্যারাউন্ড 19 ইয়ার প্লাস। ও আচ্ছা, অলরেডি 19 বছর হয়ে গেছে। তো আপনার কাছে আমি ব্যক্তিগত এবং প্রবাসী জীবনের প্রায় 10-15টা প্রশ্ন করব। তো নিশ্চিত আপনার প্রায় দেড় যুগ পার হয়ে গেছে প্রবাসী জীবনে। তো প্রত্যেকটা প্রশ্ন নতুন করে যারা আসতে যাচ্ছে প্রবাসী, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ইভেন কি যারা নতুন আসছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আপনি সেভাবেই আজকে প্রশ্নের অ্যান্সার করবেন, যাতে করে তাদের জন্য উপকার হয়। যেমনটা হচ্ছে প্রবাসে আপনার প্রথম দিন, প্রথম কাজ এবং ক্যাটারিং খাবার আপনাদের কাছে কেমন ছিল? আমি 2007 সালে যখন সিঙ্গাপুরে আসি, আমি শিপইয়ার্ডে স্ট্রাকটা জবে আসি। আচ্ছা তখন আচ্ছা। আসি, মানে ওই সময়টা ছিল আমার জন্য মানে যুদ্ধের ক্ষেত্রে সমপরিমাণ। কারণ আমি একটা জীবন যুদ্ধে নতুনভাবে জড়িত হয়েছি। দেশে একটা কাজ, এই জায়গায় একটা কাজ, টোটালি ডিফারেন্ট কালচার। আচ্ছা আমার আচ্ছা। তা আমার মনে আছে যে না, এটা আমাদের জন্য, যে আমরা যারা প্রবাসী, এদের জন্য একটা যুদ্ধের ক্ষেত্র। এ জায়গায় সফল হইতে হলে যুদ্ধ করে সফল হইতে হয়। আচ্ছা আচ্ছা। তো ক্যাটারিংয়ের খাবার কেমন ছিল? 2007 সালে যখন আমি আসি, তখন আমি তোয়াজ 6-এ ছিলাম। ওই জায়গায় রান্না করে খাবারের মতো কোনো অবস্থা ছিল না। তো তখন আমরা 110 টাকা করে ক্যাটারিংয়ে খাইতাম। তো সকালের খাবারটা, রাত্রের খাবারটা যাই খাওয়া যেত, কিন্তু দুপুরের খাবারটা নিয়ে যখনই বসতাম, অনেক সময় দেখতাম যে না, আমাদের যে এই তরকারি দিত খাবারের জন্য, এটা নষ্ট হয়ে যেত, দুর্গন্ধ ছুটে যেত। কিন্তু যখনই কাজ করে ক্ষুধার্ত হয়ে থাকতাম, তখন ওই খাবারটা ফালাই দিতে পারতাম না। যদি ফালাই দিই তাহলে আমার না খেয়ে থাকতে হতো, বাদ দিয়ে ওই পচা খাবারই খাইতে হতো। তো ক্যাটারিং জীবনটা, যারা ওই ক্যাটারিং ফলো করে, এদের লাইফটা টোটালি ভেরি হার্ড আমি মনে করি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। লরিতে যাওয়া আসা তো নিশ্চয়ই করছেন। তো এই এক্সপিরিয়েন্সটা প্রথম সময় কেমন ছিল? সেটা খুব দুঃখজনক। যখন আমি লরিতে আসা যাওয়া করতাম, তো এই সিঙ্গাপুরের ওয়েদারটা সবাই জানেন, যে কোনো সময় হঠাৎ বৃষ্টি, হঠাৎ রৌদ্র। তো মাঝে মধ্যেই দেখা যেত যে না, আমরা যখন লরিতে উঠতাম, প্রচণ্ড বৃষ্টি হইতো। বৃষ্টিতে জামা কাপড় সব কিছু ভিজে যেত। আচ্ছা আচ্ছা। তো এই ভিজা জামা কাপড় নিয়ে আমাদের কাজ করতে হতো। লোলি জার্নিটা অ্যাকচুয়ালি ভেরি স্যাড। আই ডোন্ট লাইক দিস লোলি জার্নি। অসংখ্য ধন্যবাদ। এরপরের প্রশ্ন হচ্ছে, কত ডলার আপনি ইনকাম করছেন এক মাসে? 2007 সালে যখন আসি, তখন আমাদের কোম্পানির প্রচুর জব ছিল। সেক্ষেত্রে আমি 15 টাকা 70 পয়সা বেসিকে সিঙ্গাপুরে আসি। তো 520 ঘন্টা আমি ওভারটাইম করার কারণে আমি প্রায় ওই সময় 2007-এ $1200 মতো আমি ইনকাম করি। কিন্তু তখন টাকার রেট খুব কম ছিল, আচ্ছা 36 টাকা ছিল। এখন তো টাকার রেট আকাশে উড়ে গেছে। আচ্ছা আচ্ছা। আহ, তো সর্বোচ্চ কত ডলার আপনি দেশে পাঠাইছেন? সর্বোচ্চ আমি প্রায় 2 লাখের উপরও আমি পাঠাইছি বর্তমানে। আচ্ছা আচ্ছা। আর সর্বনিম্ন কত টাকা পাঠাইছেন? সর্বনিম্ন যখন 2007 সালে আসি, তখন বাংলাদেশে টাকা 20-25 হাজার টাকা পাঠানটা খুব টাফ ব্যাপার হয়ে যেত, কারণ টাকার রেট কম ছিল তো। আর ওই সময় আমি নতুন ছিলাম, আমার বেতনও কম ছিল। সেই ক্ষেত্রে 20-25 হাজার টাকা পাঠানো গেছে। আচ্ছা আচ্ছা। একটা এমনি আনটপিক্স, অর্থাৎ সাবজেক্টের বাইরে প্রশ্ন করি। প্রথম মাসে বেতন দিয়ে আপনি কি করছেন? প্রথম মাসের বেতন দিয়ে আমি আমার আব্বার হাতে দিয়েছিলাম, যেন আব্বা নিজের মন মতো খরচ করতে পারে। আচ্ছা, তো আপনার এই প্রায় 20 বছর বা 19 বছরের জার্নিতে আপনার মনে হয় কতটুকু আপনি সফল? আমি মনে করি আমি যথেষ্ট পরিমাণ সফল। আমার আর্থিক অবস্থা কীরকম আছে সেটা কোনো দেখার বিষয় না, কিন্তু আমি আমার পরিবারে এতটা সাপোর্ট দিতে পারছি। যদি আমি দেশে থাকতাম, সেক্ষেত্রে আমি কিছুই করতে পারতাম না। আর এখন আমি যে সাফল্যতার উপরে আইসা পৌঁছাইছি, সেটা একমাত্র এই সিঙ্গাপুরে। আমি দেশে থাকলে এই সম্মানটুকু আমি কখনোই পাইতাম না। আমি যখন 2007 সালে আসি, একজন জেনারেল ওয়ার্কার হিসাবে আসি। স্ট্রাকচার জবে 2010 পর্যন্ত কাজ করি। 2010-এর পরে আমি ক্যাপেল আলপাইনে যখন জয়েন হই পাইপিংয়ে, পাইপিং আমি মাত্র
সীমিত সময় আমি ওয়ার্কার হিসাবে কাজ করার পরে আমার বসে আমার কাজ দেখা আমার জব লিডার সুপারভাইজার বিকাম অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান আস্তে আস্তে আমি প্রতি বছর আমি পদোন্নতি পাই। তা আমি মনে করি আমি টাকার দিকে না তাকাই আমার সম্মানের দিকে তাকাইলে আমি সফল সিঙ্গাপুরে। আচ্ছা আচ্ছা, যদি আমি বলি আপনার লাস্ট পজিশন কি? লাস্ট পজিশন ছিলাম আমি অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, আর এখনও আমি পিসিএমে কাজ করি, ফোরম্যান হিসাবে কাজ করি। ওয়ান কাইন্ড অফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সেম লাইক। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনার এই 19 বছরে আপনার একটা মনে হয় কি যে কোন কোন কাজগুলো করলে আপনি এর থেকে আরও বেটার পজিশনে যাইতে পারতেন, যেটা নতুন যারা আসতেছে তারা এই কাজটা ফলো করলে দেখা যাচ্ছে শেষ 3-4 বছর পরে ইঞ্জিনিয়ার হতে পারবে বা 5 বছর পরে ইঞ্জিনিয়ার হতে পারবে, এরকম কিছু? অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির দিক দিয়ে আমি খুব দুর্বল ছিলাম, আর্থিক দুর্বল ছিলাম, যার কারণে আমি সিঙ্গাপুরে আসার পরে আমি আমার নিজেরা ডেভেলপ করতে পারিনি। আচ্ছা তার মানে এই জায়গায় যে স্কেলগুলো আছে সেগুলো আমি তখন করতে পারিনি, কারণ যেই টাকাতে আমি স্কেল করবো সেই টাকাটা আমার ফ্যামিলিরে সাপোর্ট করতেছে। যদি আমি কিছুটা টাকা আমার নিজের জন্য ব্যয় করে সিঙ্গাপুরে স্কেল করতাম, সেই ক্ষেত্রে আমি আরও সাফল্য অর্জন করতে পারতাম। যেমন যদি আমি কনস্ট্রাকশনে কোনো স্কেল করতে পারতাম, কোনো ডিপ্লোমা করতে পারতাম, তাহলে আমি আরও উপরে উঠতে পারতাম। সেক্ষেত্রে আমি মনে করি যারা নতুন আসবে, যাদের ফ্যামিলি মোটামুটি সচ্ছল, তারা অবশ্যই কিছু টাকা ইনভেস্ট করার জন্য সিঙ্গাপুরে মোটামুটি কিছু স্কেল করার জন্য। স্কেল আপনার অটোমেটিকলি ডেভেলপ করে দিব, আনস্কেল আপনি সর্বক্ষণ চ্যানেল ওয়ার্কার হিসাবে থাকতে হবে। যদি আপনার স্কেল থাকে তাহলে আপনার দাপ অটোমেটিকলি উপর দিকে উঠে আসবে। আমি মনে করি স্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা একটা পার্সোনাল প্রশ্ন, এটা পার্সোনাল না, পাবলিকলি। তো স্কিলটা কত গুরুত্বপূর্ণ এটা তো আপনি বলেই ফেলছেন, তাও স্কিল করার জরুরি কি না, বা হচ্ছে স্কিল বলতে আমরা যে স্কিলটা করি না, পার্সোনাল স্কিল দেখা যাচ্ছে স্টাডি বা হচ্ছে এমন কোনো ওয়ার্ক প্লেস স্টাডি বা ওয়ার্ক প্লেস স্কিল যেটা তার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। হ্যাঁ, আপনার স্কেলটা সিঙ্গাপুরের জন্য শুধু খালি সিঙ্গাপুরে না, ইভেন বাংলাদেশ কোন যে কোনো দেশে কোন স্কেল বলতে আপনার নিজের দক্ষতা। হ্যাঁ, স্কেল আর আনস্কেল কি আমি কোনো কিছু জানি না, আমি জেনারেল ওয়ার্কার, সেটা হলো আনস্কেল। আর আমার একটা কাজের প্রতি অভিজ্ঞতা আছে, ওটা হলো স্কেল। মনে করেন আমি একজন পাইপিং সুপারভাইজার, তার মানে অবশ্যই আমি পাইপিং সম্বন্ধে অনেক কিছু জানি। আচ্ছা আচ্ছা এইটাকে বলা হয় স্কেল। স্কেল মানে এই না যে না কনস্ট্রাকশনে একটা সার্টিফিকেট লিয়ে করতেছেন আপনার স্কেল, ওটা জাস্ট আপনার একটা লেটার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি মনে করি যে যদি সিঙ্গাপুরে আপনারা কখনো পদোন্নতি করতে চান, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার ব্রেনটা ব্যবহার করতে হবে কাজের ক্ষেত্রে। আপনার কাজ শিখতে হইব, কাজের পাশাপাশি আপনি যে ডেভেলপটা করা দরকার, লাইক আপনি নর্মালি যেমন রিগার সিগন্যাল, সেফটি সুপারভাইজার, তারপর লিফটিং সুপারভাইজার, এরপরে আবার যে ধাপগুলো আছে আপনার ডিপ্লোমা, যদি আর্থিক সচ্ছলতা থাকে ডিপ্লোমা করলেন, সেক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বেস্ট। কারণ সিঙ্গাপুরের লাইফটা ডিপেন্ড করে আপনার সার্টিফিকেট উপরে। আচ্ছা আচ্ছা, এটা একটা ব্যক্তিগত প্রশ্ন, আপনি এড়ায় যাবেন না, নিশ্চয়ই সঠিক উত্তর দিবেন। এই 19 বছর বা প্রায় 20 বছর, 20 বছরে আপনার কত টাকা সঞ্চয় হয়েছে বা কতটুকু আপনি কিছু করতে পারছেন আর কি, কিছুটা এটা একটু সাধারণভাবে উদাহরণ একটু বলতেন। জি, আমি যখন বিবাহ করি 1999 সালে, তখন আমার আব্বার অনেক কিছুই ছিল কিন্তু আমার কিছু ছিল না। আচ্ছা ঠিক আছে, তো এই 2019 সালে থেকে 2007 সাল পর্যন্ত মোটামুটি বাংলাদেশে থাকার পরে অনেক কষ্ট করে আমি সিঙ্গাপুরে আসি ধার দেনা করে। তো সেই ক্ষেত্রে আমার কিছুই ছিল না, আমি শূন্য থেকে উঠে আসছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন আমার একটা ছেলে সৌদিতে থাকে, ও একটা ভালো জব করে, টেকনিশিয়ান। প্লাস ঢাকাতে আমার 2টা জমি কিনে আছে, আমার দোকান আছে। আমার ক্যাশ বলতে হাতে তেমন কিছু নেই, তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমার এতেই খুব সন্তুষ্ট রাখছে। আলহামদুলিল্লাহ। নতুন যারা প্রবাসে আসতে চায় বা যারা নতুন চলে আসছে 2-4 মাস বা হচ্ছে 1 বছর 8 মাস 9 মাস হয়ে গেছে, তাদের জন্য আপনার সংক্ষিপ্ত একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে যান। যারা নতুন এখনও বাংলাদেশে আছে তাদের জন্য আমি বলবো যে না, আপনারা দয়া করে জেনারেলে আসার চেষ্টা করবেন না, জেনারেল আসবেন লাইফটা না? আসবেন না। কারণ জেনারেল লাইফটা খুবই টাফ সিঙ্গাপুরের জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা আসার জন্য বেকুল হয়ে গেছি সিঙ্গাপুরে, যেন আমাদের সিঙ্গাপুর আসতে হইব। যদি অ্যাটলিস্ট নিম্নতম স্কিলটা আপনি করে আসতে পারেন, আমি বলবো যে না কনস্ট্রাকশন স্কিল। স্কিল মানে কি আপনি যে কোনো কাজের উপরে অভিজ্ঞতা, দক্ষতা। লাইক আপনার ওয়েল্ডিং, কাটিং, ফিটিং, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত কাজ যদি আপনি শিখে আসেন, আপনার কর্মদক্ষতাটা যদি কোম্পানির দেখাতে পারেন, কোম্পানি আপনার অটোমেটিকলি উন্নতি দিকে অগ্রসর করে দিব। আর আপনি যদি জেনারেল ওয়ার্কারে আসেন, সেক্ষেত্রে আপনার সাপু দিতে হইব, এটা কথা যত রাবিশ কাজ আছে আপনার এই জায়গায় করতে হইব।
আমি মনে করি সিঙ্গাপুর আসার আগে নিম্নতম দক্ষতা অর্জন করে আপনারা সিঙ্গাপুর আসেন। আর একটা কথা আমি সবার কাছে বলে যাব, মানে বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে বহুভাবে মানুষ প্রতারিত হইতেছে, বিশেষ করে যারা নতুন সিঙ্গাপুর আসতেছে আচ্ছা এদের কাছ থেকে মিথ্যে প্রবণতা দিয়ে টাকা পয়সা নিতেছে বা মিথ্যে কথা বলতেছে। যে জায়গায় আমাদের সিঙ্গাপুরে আইপি করতে মাত্র $36 থেকে $50 লাগে একটা আইপির মূল্য, সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতেছে 8 লাখ 10 লাখ 12 লক্ষ টাকা। ইভেন আচ্ছা, আমার আচ্ছা। কোম্পানিতে মাত্র $1,500 আমরা সিঙ্গাপুরের লোক আনি আমাদের কোম্পানিতে। যদি $1,500 একজন লোক সিঙ্গাপুরে আসে তাহলে সেক্ষেত্রে বসের কয় টাকা থাকতেছে, ঠিক না? যদি এতই 10 লাখ 20 লাখ টাকা লাগে সিঙ্গাপুর আসতে, তাহলে আমার বস কি নিজের পকেটেতে দিয়ে আনতেছে? না, নিশ্চয়ই না। নিশ্চয়ই না। তাই আমি সর্বসময় বলবো যে দালালদের কাছে যাবেন না, আপনারা প্রতারিত হবেন না। এত টাকা লাগে না সিঙ্গাপুর আসার জন্য। নিম্ন টাকায় ভালো একটা সেন্টারে যান, ভালো একজন অভিজ্ঞ লোকের কাছে যান, আমরা সিঙ্গাপুরে আসেন। আসার পরে যদি কোনো সমস্যা পড়েন আমরা সর্বদা আপনাদের পাশে আছি, স্পেশালি আমি আছি। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনারা কীভাবে বিপদ থেকে মুক্ত হতে পারেন বা কীভাবে সফলতা অর্জন করতে পারেন। যদি কোনো কিছু জানার দরকার থাকে যে কোনো টাইমে আমার নাম্বারে কল দিবেন, অথবা আমার আমাদের যে comment গ্রুপ box- আছে, হ্যাঁ হ্যাঁ, গ্রুপ আছে, গ্রুপে আপনারা প্রশ্ন করবেন। আমি শফিকুল ইসলাম চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের হেল্প করার জন্য। অসংখ্য ধন্যবাদ। নতুন যারা প্রবাসে আছেন বা নতুন যারা আসতে যাচ্ছেন তাদের জন্য নতুন করে যদি কোনো জানার ইচ্ছা থাকে বা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন, যাতে করে অন্য নতুন কেউ যাতে এই তথ্যটা পেতে পারে এবং তার জন্য উপকার হয়। প্রতি পর্বে এরকমই থাকবে নতুন নতুন কোনো একজন ব্যক্তি। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।